ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবার তোমাদের সামনে এসেছি। আগের দিন আমি আলোচনা করেছিলাম পার্টনারশিপ বা অংশীদারি কারবার সম্পর্কে এবং বলেছিলাম যে পরের দিন আমি লাভ ক্ষতি বন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করব। কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয় লাভ ক্ষতি বন্টন হিসাব। দেখো, অংশীদারি কারবার প্রথমে তারা কি করে? অংশীদারি কারবারে বছরের শেষে ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ আয় এবং প্রত্যক্ষ ব্যয়গুলো নিয়ে তারা লাভ ক্ষতির হিসাবে ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করা হয়। এরপর এই যে মোট লাভ বা মোট ক্ষতি, এই মোট লাভ বা মোট ক্ষতি থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় অপ্রত্যক্ষ ব্যয় এবং অপ্রত্যক্ষ আয়গুলো হিসাবভুক্ত করে নিট লাভ বা নিট ক্ষতি বার করা হয়। এই নিট লাভ বা নিট ক্ষতি যে হিসাবের মাধ্যমে বার করা হয় সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ একটা কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমে তারা তৈরি করে ট্রেডিং অ্যাকাউন্ট এবং দ্বিতীয় পর্যায়ে তারা তৈরি করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট in order to ascertain need profit or need loss। অর্থাৎ নিট প্রফিট বা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করার জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে। এই নিট লাভ বা নিট ক্ষতি অংশীদাররা কিভাবে বন্টন করে নেবে অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী, সেইটা করার জন্য অর্থাৎ বন্টন করার জন্য যে হিসাবটা তৈরি করতে হবে বা তৈরি করা হয় সেটাই হলো লাভ ক্ষতি বন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি বন্টন হিসাব। তাহলে যদি লাভ ক্ষতি বন্টন হিসাবের সংজ্ঞা বলা যায় তাহলে কি বলা যেতে পারে না, যে হিসাবের মাধ্যমে হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাকে লাভ ক্ষতি বন্টন হিসাব বলে। আবার বলছি, যে হিসাবের মাধ্যমে হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাকেই বলা হয় লাভ ক্ষতি বন্টন হিসাব। এই লাভ ক্ষতি বন্টন হিসাব একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা উৎপাদন করে, ভালো করে খেয়াল রাখো, তাহলে একটা মুছে দিলাম সংজ্ঞাটা। ভালো করে খেয়াল রাখো, আমরা সাধারণত দু রকমের প্রতিষ্ঠান দেখতে পাই। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন আর একটা হলো ট্রেডিং কনসার্ন। ম্যানুফ্যাকচারিং কনসার্ন অর্থাৎ যারা নিজেরা উৎপাদন করে বিক্রি করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং কনসার্ন। আর একটা হচ্ছে ট্রেডিং কনসার্ন, যারা নিজেরা তৈরি করে না, মাল কিনে এনে বিক্রি করে। এই যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, তারা প্রথমে যেটা তৈরি করে যে অ্যাকাউন্টটা সেটা হলো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা কি জন্য করে না, ইন অর্ডার টু অবটেন বা অ্যাসার্টেন কি কস্ট অফ প্রোডাকশন। অর্থাৎ উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য তৈরি করা হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। যেহেতু ট্রেডিং কনসার্ন নিজেরা উৎপাদন করে না, দেয়ার ইজ নো নিড টু প্রিপেয়ার a manufacturing account in the trading concern of a trading concern,
একটা ট্রেডিং কনসার্ন বা ক্রয় বিক্রয়কারী সংস্থা তাদের কিন্তু এই ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের হিসাব তৈরি করতে হয় না, কারণ তারা নিজেরা কোনো পণ্য উৎপাদন করে না। দ্য সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় ধাপে কি করা হয়, মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে। এরাও করে ট্রেডিং অ্যাকাউন্ট। ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় প্রত্যক্ষ ও প্রত্যক্ষ আয় ও প্রত্যক্ষ ব্যয়গুলো নিয়ে তৈরি করা হয় ট্রেডিং অ্যাকাউন্ট ইন অর্ডার টু অ্যাসার্টেন গ্রস প্রফিট বা গ্রস লস, গ্রস প্রফিট বা গ্রস লস। থার্ড স্টেজে কি করা হয়, থার্ড স্টেজে করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কারা করে, ট্রেডিং কনসার্নও করে এবং ম্যানুফ্যাকচারিং কনসার্নও করে। কি জন্য করে না, এই যে গ্রস প্রফিট বা গ্রস লস বার করেছে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, এই গ্রস প্রফিট বা গ্রস লসটা থেকে নিট প্রফিট বা নিট লসটা বার করার জন্য, নিট লাভ বা নিট ক্ষতি বার করার জন্য। অর্থাৎ এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রয় বিক্রয় সংক্রান্ত অপ্রত্যক্ষ ব্যয় এবং অপ্রত্যক্ষ ব্যয়গুলো আয়গুলোকে লিপিবদ্ধ করে মোট লাভ বা মোট ক্ষতি থেকে নিট লাভ বা নিট ক্ষতি বার করা হয়। তাহলে এখানে কি বার করা হয়, ইন অর্ডার টু অ্যাসার্টেন, in order to ascertain net profit বা net loss, net profit বা net loss। এইবার যদি সেটা পার্টনারশিপ হয়, অর্থাৎ বিজনেস কনসার্নটা এক মালিকি না হয়ে পার্টনারশিপ হয়, তখন তারা তৈরি করবে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। কি তৈরি করবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। কি বার করবে, এই যে নিট প্রফিট বা নিট লস ইয়েতে বেরিয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, এইখান থেকে ডিভিজিবল প্রফিট বা ডিভিজিবল লস বার করার জন্য, ইন অর্ডার টু ascertain divisible profit বা divisible loss, অর্থাৎ বন্টনযোগ্য লাভ বা ক্ষতিটা বার করার জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করবে। তারপরে করবে ব্যালেন্স শিট, তারপরে করবে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা হলো in order to ascertain বা in order to know, obtain, এটা বলতে পারি obtain the assets and liabilities, assets and liabilities of the concern, of the concern। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের চতুর্থ ধাপ, আর ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের তৃতীয় ধাপ, এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা। যাই হোক, এবার আমরা এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কতগুলো বৈশিষ্ট্য জানবো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কতগুলো বৈশিষ্ট্য আমরা জানবো।
প্রথমেই বলতে পারি 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাবের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি করতে পারি, যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট। এটা একটা নামিক হিসাব। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, এটা হলো একটা নামিক হিসাব। দ্বিতীয় নম্বর হচ্ছে বলা যেতে পারে যে, আমি আর লিখছি না, যে লাভ ক্ষতি হিসাবের পর অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের পরে এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করা হয়। লাভ ক্ষতি হিসাবের পর লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি না, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে একটু আগে বললাম, যেটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হলো চতুর্থ ধাপ এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে এটা হলো তৃতীয় ধাপ। কারণ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রথমে করবে ট্রেডিং, 2 নম্বর করবে প্রফিট এন্ড লস এবং থার্ডলি বা 3 নম্বর করবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। আর উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথমে করবে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, তারপর ট্রেডিং, তারপর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং চতুর্থ পর্যায়ে তারা করবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। 4 নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে, এই হিসাব খাত নিট প্রফিট বা নিট লস দিয়ে শুরু করা হয়। এই হিসাব খাত নিট প্রফিট বা নিট লাভ বা নিট ক্ষতি দিয়ে শুরু করা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই হিসাব খাতের যদি ক্রেডিট জের হয়, ক্রেডিট জের হলে সেটা ডিভিজিবল প্রফিট অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা বোঝায়। ক্রেডিট জের ডিভিজিবল প্রফিট আর ডেবিট জের হলে বন্টনযোগ্য ক্ষতি বোঝায়, ডিভিজিবল লস বোঝায়। অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট জের বলতে বন্টনযোগ্য মুনাফা এবং ডেবিট জের বন্টনযোগ্য ক্ষতি বোঝায়। মোটামুটি এগুলো হলো লাভ ক্ষতি বন্টন হিসাবের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বললাম? 1 নম্বর বললাম, এই লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটা নামিক হিসাব। 2 নম্বর বললাম যে লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি হিসাবের পর প্রস্তুত করা হয়। 3 নম্বর বললাম লাভ ক্ষতি বন্টনের হিসাব উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে চতুর্থ পর্যায় বা চতুর্থ ধাপ এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৃতীয় ধাপ। 4 নম্বর বললাম নিট লাভ বা নিট ক্ষতি দিয়ে এই হিসাব খাত শুরু হয়। নিট লাভ বা নিট ক্ষতি দিয়ে এই হিসাব খাত শুরু হয়। লাস্ট বললাম এই হিসাবের ক্রেডিট জের হলে বন্টনযোগ্য মুনাফা এবং ডেবিট জের বন্টনযোগ্য ক্ষতি বোঝায়। ঠিক আছে, মোটামুটি আর একটা বলা যেতে পারে যে হিসাবকালের শেষে লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয়। আর একটা বলা যেতে পারে যে প্রতি হিসাবকালের শেষে লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয়। মোটামুটি এগুলো হলো লাভ ক্ষতি বন্টনের হিসাবের বৈশিষ্ট্য। এবার এটা কেন করবো? এবার প্রশ্ন হচ্ছে, আমি লাভ ক্ষতি বন্টনের হিসাবটা করবো কেন? আমি এখান থেকে কি সুবিধা পাই বা উপযোগিতা পাই? ইউটিলিটি বা অ্যাডভান্টেজ অফ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রথমেই বলা যেতে পারে উপযোগিতা বা সুবিধা। প্রথমেই যেটা বলা যেতে পারে যে এই হিসাব খাতের মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি কোন কোন খাতে বন্টন করা হলো সেই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। আবার বলছি, এই হিসাব খাতের মাধ্যমে নিট লাভ, প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি অর্থাৎ নিট প্রফিট বা নিট লসটা কোন কোন খাতে বন্টন করা হলো সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। 2 নম্বর বলা যেতে পারে যে এই হিসাব খাতটা অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের মধ্যে
যোগাযোগ রক্ষা করে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স বা উদ্বর্তপত্রের মাধ্যমে মধ্যে সেতু বন্ধনের কাজ করে। কারণ এর আগে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং পরে থাকে ব্যালেন্স শিট, এই দুটোর মধ্যে যোগাযোগ বা সেতু বন্ধের কাজ করে। 3 নম্বর বলা যেতে পারে যে এর মাধ্যমে অংশীদাররা কে কি পরিমাণ লভ্যাংশ পেল বা কে কি পরিমাণ ক্ষতি বহন করলো এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। লাভ ক্ষতি বন্টনের হিসাবের মাধ্যমে অংশীদাররা কে কি পরিমাণ লাভ বা লভ্যাংশ ভোগ করলো বা কে কি পরিমাণ ক্ষতি বহন করলো সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। 4 নম্বর বলা যেতে পারে যে এই হিসাবের মাধ্যমে সঞ্চিতি বা তহবিল সৃষ্টি করা হয়। এই হিসাবের মাধ্যমে সঞ্চিতি বা তহবিল সৃষ্টি করা হয়। তোমরা হয়তো জানো, আমি বলছি পরে, যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মুনাফা থেকে ছাড় আর একটা মুনাফার বন্টন। একটা মুনাফা থেকে ছাড় আর একটা হলো মুনাফা থেকে বন্টন বা মুনাফার বন্টন। মুনাফা থেকে, দাঁড়া কাগজটা নেই, কাগজ বলছি না, ইয়েটা নেই, ডাস্টারটা। মুনাফার বন্টন, এটাকে বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট, আর এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন এগেইনস্ট প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন মানে বন্টন, অ্যাপ্রোপ্রিয়েশন এগেইনস্ট প্রফিট হলো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন এগেইনস্ট প্রফিট, চার্জ এগেইনস্ট প্রফিট কোনগুলো না ভবিষ্যতের কোনো জ্ঞাত দায় বা ক্ষতি মেটানোর জন্য লাভ থেকে যে অংশটা সরিয়ে রাখা হয় তাকে বলা হয় মুনাফার ছাড়। আবার শোনো, ভবিষ্যতে কোনো জ্ঞাত কিন্তু অনির্দিষ্ট দায় বা ক্ষতি, জ্ঞাত কিন্তু অনির্দিষ্ট দায় বা ক্ষতি মেটানোর জন্য লাভের যে অংশটা সরিয়ে রাখা হয় তাকে বলা হয় মুনাফা থেকে বন্টন বা মুনাফার ছাড় বা চার্জ এগেইনস্ট প্রফিট। যেমন ধরো, কেমন বলা যেতে পারে, ধরো যেমন একটা মনে পড়েছে, প্রভিশন ফর depreciation on fixed assets, provision for depreciation on fixed assets, provision for depreciation on fixed assets, স্থায়ী সম্পত্তির উপর অপচয়ের জন্য সংস্থান। তারপর আর একটা বলা যেতে পারে প্রভিশন ফর ব্যাড ডেট বা ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, কুঋণ এবং সন্দেহজনক ঋণের জন্য সংস্থান। তারপর হলো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স, এগুলো হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। অর্থাৎ এইগুলো প্রধানত আয়কর দ্বারা ছাড়যোগ্য এবং এইগুলো সেজন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি বন্টনের হিসেবে দেখানো হয়। আর বন্টন কোনগুলো, যে ভবিষ্যতের কোনো অজ্ঞাত দায় বা ক্ষতি, ভবিষ্যতের কোনো অজ্ঞাত দায় বা ক্ষতি বা ব্যবসার কোনো আর্থিক ক্ষতি বহন করার জন্য যে প্রফিট থেকে বা লাভ থেকে যে অংশ সরিয়ে রাখা হয় তাকে বলা হয় মুনাফার বন্টন। ভবিষ্যতের কোনো অজ্ঞাত দায়, মানে দায়টা আমরা আগে জানি না, আগে থেকে জানতে পারা যাচ্ছে না কোন ধরনের দায় হতে পারে, অজ্ঞাত দায় বা ভবিষ্যতের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি মেটানোর জন্য
লাভের যে অংশটা বর্তমানে সরিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে মুনাফার বন্টন। যেমন এক নম্বর বলা যেতে পারে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, তারপর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড বা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। তা প্রধানত এই যে মুনাফার যে বন্টন, এইগুলো লাভ ক্ষতি বন্টন হিসেবে আসে। লাভ ক্ষতি বন্টন হিসাবে এই মুনাফার বন্টন গুলো আসে। তার সুবিধা 4 নম্বর সুবিধা কি না, এই হিসাবের মাধ্যমে মুনাফার বন্টন সম্পর্কে সঠিক তথ্য বা ধারণা পাওয়া যায়। 5 নম্বর বৈশিষ্ট্য কি, এর সুবিধা কি, যে এই হিসাবের মাধ্যমে অর্থাৎ লাভ ক্ষতি বন্টন হিসাবের মাধ্যমে প্রত্যেক অংশীদার কি পরিমাণ লাভের অংশ পেল বা তারা অন্যান্য সুবিধা অর্থাৎ রেমুনারেশন, স্যালারি, কমিশন ইত্যাদি পেল কিনা বা কত পেল সে সম্পর্ক সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তারপর আর একটা যেটা বৈশিষ্ট্য, যে এই হিসাবের মাধ্যমে কারবারের একটু আগে যেটা বললাম তহবিল বা সঞ্চিতি সৃষ্টি করা হয়, এটা বলেছি মনে হয় একবার। যাই হোক, তাহলে এইগুলো হলো এই লাভ ক্ষতি বন্টনের হিসাবে সুবিধা। লাভ ক্ষতি বন্টনের হিসাবে এইগুলো হলো সুবিধা। এই বন্টনের হিসাব থেকে আমাদের মুনাফার জের অর্থাৎ মুনাফার জের কি থাকলো, ডেবিট জের থাকলো না ক্রেডিট জের থাকলো। ডেবিট জের থাকলে সেটাকে আমরা বন্টনযোগ্য ক্ষতি বলবো, আর ক্রেডিট জের থাকলে আমরা বন্টনযোগ্য লাভ বলবো। এইগুলো সম্পর্কেও জানা যায়। এই কারণগুলোর জন্য আমাদের কাছে লাভ ক্ষতি বন্টনের হিসাব বা আমরা লাভ ক্ষতি বন্টনের হিসাব তৈরি করি সুবিধাগুলো পাই বলে। এবার তোমাদের আমি একটা ছক দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে কি কি আসে অর্থাৎ কিভাবে তৈরি করা হয় এই লাভ ক্ষতি বন্টনের হিসাবটা, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। যেমন প্রথমেই আসবে, হেডিং হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা আগেই বলেছি যে বছরের শেষে বা হিসাবকালের শেষে তৈরি করা হয়। ফর দ্য ইয়ার এন্ডেড, তারিখটা লিখতে হবে, হিসাবকালের শেষের যে তারিখ। এটা হচ্ছে একদম ঘর হচ্ছে সেম অ্যাজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতো ঘর, এর দুটো দিক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতো, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। দেখে যাচ্ছে যদিও, তবু আমি টানার চেষ্টা করছি। দুটো করে কলম থাকে, একটা ইনার কলম একটা আউটার কলম। যাই হোক, মোটামুটি আমরা একটা আঁকালাম। এদিকটা ডেবিট, দ্যাট ইজ ক্রেডিট। এই যে লিখতে হয় পার্টিকুলারস সেম অ্যাজ প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্ট। এটা অ্যামাউন্টের ঘর, অ্যামাউন্ট রুপিসের চিহ্ন, ইনার কলম এটা আউটার কলমে একই অ্যামাউন্ট রুপিসের চিহ্ন। এটা পার্টিকুলার বা বিবরণী, অ্যামাউন্ট রুপিস। এইটা মোটামুটি ছক। এবার কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরের দিনে অঙ্ক করবো। দেখো, প্রথমে আগে বলেছি যেটা প্রধানত
নিট প্রফিট বা নিট লস দিয়ে শুরু করা হয়, এখানে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো বা এতে লিখবো নিট প্রফিট ট্রান্সফার্ড, নিট প্রফিট ট্রান্সফার্ড দিয়ে নিট প্রফিটের টাকা লিখে দেবো আউটারে। হলো যদি নিট লস হয় তাহলে এইখানে আসবে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে কি লিখবো নিট লস ট্রান্সফার্ড, মাইন্ড ইট। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিট লস হয় তখন সেটা লিখবো ডেবিট দিকে, তাহলে হয় নিট প্রফিট হবে তাহলে নিট লস হবে, এই দুটো একসঙ্গে কখনোই হবে না। কাজেই যদি নিট প্রফিট হয় ক্রেডিট দিকে লিখবো আর নিট লস হলে ডেবিট দিকে লিখবো। নেক্সট এইদিকে যে আসে অর্থাৎ পার্টনারের বা অংশের কারবারের যে খরচ, কেমন খরচ, যেমন টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলুন দিলাম। যদি ধরো দুজন থাকে বা তিনজন থাকে, এ এর ক্যাপিটাল বার করলে আমি ধরে নিচ্ছি তিনজন কি আছে, বি এর কত বার করলে, সি এর কত বার করলে, তিনজনের টোটালটা আউটার দিকে দিলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপরে যদি কোনো অংশীদার স্যালারি পায় সেটা লিখলে এ বা বি বা সি, যদি একজন পায় একবার আউটার লিখে দিলে, আর যদি দুজন বা তিনজন পায় ইনারে লিখে সাব টোটাল করে আউটার লিখলে। তারপরে কমিশন, অর্থাৎ কোন কমিশন, পার্টনার্স কমিশন, এটা পার্টনার স্যালারি, এগুলো হচ্ছে পার্টনার স্যালারি, বারবার মনে রাখো এটা এমনি পার্টনার স্যালারি পার্টনারদের, এটাও তাই পার্টনার্স কমিশন অর্থাৎ অংশীদার নিজেদের কমিশন। তারপরে আরেকটা কথা আছে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আগের দিন আমি বলছিলাম যদি কোনো অংশীদার মূলধন ছাড়াও অতিরিক্ত অর্থ কারবারে ঋণ বা অগ্রিম হিসেবে প্রদান করে সেটা হচ্ছে পার্টনার্স লোন, এবং তার উপর যদি উল্লেখ করা থাকে সেই হারে সুদ পাবে, আর যদি অংশীদারি চুক্তিপত্র উল্লেখ না থাকে ওই ঋণের ওপর বা লোনের ওপর 6% হারে সুদ পাবে। এইটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো হয় না এই কারণে, কারণ এটা প্রফিট অ্যান্ড লসে এই খরচটা প্রফিট অ্যান্ড লসে দেখালে সেটা আয়কর কর্তৃপক্ষ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রফিট ইন্টারেস্ট অন পার্টনার্স লোনটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো যায় না এই কারণে, কারণ সেটা ইনকাম ট্যাক্স বা আয়কর কর্তৃপক্ষ দ্বারা গ্রাহ্য নয়। তাই এটাকে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা দেখাই, এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখানো হয় অ্যাজ ইফ এটা কারবারের খরচ। ঠিক আছে, তাহলে টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আর কি ওই যে বললাম সঞ্চিতি বা তহবিল সৃষ্টি করা হয় কোন রিজার্ভ ভবিষ্যতের অজ্ঞাত দায় মেটানোর জন্য, জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, লাভটা ভাগ করার আগে কিছু টাকা সরিয়ে রাখলো ভবিষ্যতে অজ্ঞাত দায় মেটানোর জন্য, যেটি জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, বা রিজার্ভ ফান্ড সঞ্চিত তহবিল। ঠিক আছে, এই দিকে কি আসতে পারে, এই দিকে আসতে পারে যদি অংশীদাররা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু অর্থ সাময়িকভাবে তুলে নেয়, যেটাকে ড্রয়িং বলি। যদি আবার বলি যদি মূলধনের অংশ পাকাপাকিভাবে তুলে নেয়, সেটা কিন্তু হচ্ছে যে মূলধনের উত্তোলন, সেটাকে ড্রয়িং বলা যায় না, সেটা বলা হয় মূলধনের উত্তোলন। উত্তোলন বলতে তার জন্য এন্ট্রি হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। আর যদি সাময়িকভাবে লাভের কিছু অংশ সাময়িকভাবে অংশীদাররা তুলে নেয়,
তাকে বলা হয় ড্রয়িং, এবং তার জন্য জানালা হয় ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। তাহলে পাকাপাকি ভাবে যদি মূলধন তুলে নেয় তখন জানালা হয় কি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা টু ব্যাংক। আর যদি সাময়িকভাবে তুলে নেয় মুনাফার অংশ তখন হবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। এই সাময়িকভাবে যদি তুলে নেয় অংশীদাররা লাভের অংশ বা কোনো অর্থ, তাকে বলা হয় ড্রয়িং। এই ড্রয়িং এর ওপর যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তাহলে তার উপর সুদ প্রদান করতে হয়, আর যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে কোনো সুদ দিতে হয় না। চুক্তিপত্রে যে হারে সুদের কথা বলা থাকবে সেই হারেই সুদ দিতে হবে। টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, ধরো এ কত টাকা তুলেছে তার ক্যালকুলেশন করলে ইন্টারেস্ট, বি যদি তুলে থাকে তার, সি যদি তুলে থাকে তার, তিনজনের ইনারে লিখে টোটালটা আউটারে। ঠিক আছে, মোটামুটি এই সমস্তগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, ইন্টারেস্ট অন ওয়ার্নার্স লোন, রিজার্ভ ইত্যাদি। আর এদিকে আছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার বলি ড্রয়িং এর ইন্টারেস্টটা যদি অঙ্কে উল্লেখ করা থাকে যে এই তারিখে অংশীদাররা টাকাটা উত্তোলন করেছে, তাহলে উত্তোলনের দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত যে সময়কাল হবে তার উপর সুদটা হিসেব করা হবে। ধরো কোনো অংশীদার 31 মার্চ 2019-এ টাকা তুলেছে, উত্তোলন করেছে, হিসাব হচ্ছে 31 ডিসেম্বর 2019, 31/12/19-এ। তাহলে তুলেছে কবে বললাম 31/3/19-এ তুলেছে, আর হিসেব করছি কবে 31/12/19-এ। তাহলে এই সময়কালের অর্থাৎ এই যে 9 মাস, এই 9 মাসের উপর সুদটা হিসেব করা হবে। যেদিন তুলেছে সেই দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত যত মাস বা যত দিন হচ্ছে তার উপর সুদের হিসেবটা করতে হবে। যদি অঙ্কে ড্রয়িং এর তারিখটা উল্লেখ করা না থাকে, আবার বলছি যদি অঙ্কে ড্রয়িং এর তারিখটা উল্লেখ করা না থাকে যে এ এত টাকা তুললো, বি এত টাকা তুললো, সি এত টাকা তুললো, কিন্তু কোন তারিখে তুলেছে সে কোনো সাইলেন্ট কিছু বললো না, তখন আমরা ধরে নেব যে টাকাটা বছরের মাঝামাঝি সময় তুলেছে, সেই কারণে তার উপর গড়ে 6 মাসের সুদ ধার্য করা হবে। সেক্ষেত্রে অঙ্কের শেষে একটা নোট দিয়ে দেবো যে ড্রয়িং এর তারিখ উল্লেখ না থাকায় গড়ে 6 মাস, ড্রয়িং এর উপর গড়ে 6 মাসের সুদ ধার্য করা হলো। আবার বলছি কি লিখবো, যে ড্রয়িং এর তারিখ উল্লেখ না থাকায় ড্রয়িং এর উপর গড়ে 6 মাসের সুদ ধার্য করা হলো। এইবার দেখো আবার অনেক সময় থাকে কি যে বলে দিল যে প্রত্যেক মাসের প্রথম দিন নির্দিষ্ট পরিমাণ টাকা করে তুলে গেছে, 2000 টাকা করে তুলে গেছে। জানুয়ারি মাসের প্রথম দিন তুলেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন তুলেছে, at the beginning of each month, এই কথার উল্লেখ করে দিল। ঠিক আছে, যে ডিউ রুপিস 2000 পার মান্থ at the beginning of each month, প্রত্যেক মাসের প্রথম দিন এ 2000 টাকা করে উত্তোলন করলো। এক্ষেত্রে এই 2000 টাকা মানে 12 মাসে কত তুললো, 24,000 টাকা টোটাল। এই 24,000 টাকার উপর গড়ে 6.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে। গড়ে 6.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে। যদি আবার বলছি, যদি প্রত্যেক মাসের প্রথম দিনে একই পরিমাণ অর্থ উইথড্র করে বা ড্রয়িং হয়, উত্তোলন করে, তাহলে গড়ে সুদ হবে গড়ে 6.5 মাসের। আর যদি প্রত্যেক মাসের শেষ তারিখে টাকা উত্তোলন করে, যে বললো 31/1, তারপর বললো 28/2, তারপর 31/3, প্রত্যেক মাসের শেষ দিন যদি টাকাটা উত্তোলন করে একই টাকা, তাহলে সুদটা হবে গড়ে 5.5 মাসের। তাহলে কিছু বলা না থাকলে 6 মাসের, বছরের প্রথম দিনে বলা থাকলে 6.5 মাসের, প্রত্যেক মাসের প্রথম তারিখে বলা থাকলে 6.5 মাসের,
এবং প্রতি মাসের শেষ তারিখে বলা থাকলে সুদ হবে 5.5 মাসের। 6.5 মাসের বা 5.5 মাসের কি করে হচ্ছে সেটা অনেকটা সময় লাগবে, দরকার হলে আমি পরের দিন দেখিয়ে দেবো। এরপর দেখো, যদি ক্রেডিট যে হয় অর্থাৎ ক্রেডিট দিক বেশি হয়, ডেবিট দিকের চেয়ে যদি ক্রেডিট দিক বেশি হয়, দ্যাট ইজ ক্রেডিট যে যদি হয়, তখন সেটাকে আমরা বলবো ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট। টু ডিভিজিবল প্রফিট এইটা ভাগ করে দেবো অংশীদারদের মাধ্যমে অ্যাজ পার পার্টনারশিপ ডিড। আর যদি পার্টনারশিপ ডিড কিছু উল্লেখ না থাকে পার্টনারশিপ ডিডের ব্যাপারে, লাভ ক্ষতির ব্যাপারে, তাহলে সমানভাবে আমরা ভাগ করব, সমানভাবে ইকুয়াল হয়ে যাবে। আর যদি ডেবিট যে হয় অর্থাৎ ডেবিট দিকটা বেশি হয় ক্রেডিট দিকটা কম হয়, তখন সেটাকে বলবো ডিভিজিবল লস। ডিভিজিবল লস ওই একইভাবে অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী ভাগ করে দেবো, যত পার্সেন্ট বলবে, আর যদি কিছু উল্লেখ না থাকে সমানভাবে ভাগ করে দেবো। এইবার একটা কথা বলা, যে সেকশন 13 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1932 সালের অংশীদারি আইনের 13 নম্বর ধারায় বলা আছে, যদি প্রতিষ্ঠানের নিট লস হয় বা নিট ক্ষতি হয়, তাহলে কোনো অংশীদার মূলধনের উপর সুদ পাবে না, স্যালারি পাবে না, কমিশন পাবে না, তাদেরকে ইন্টারন্যাশনাল ড্রয়িংও দিতে হবে না, কেবলমাত্র ইন্টারন্যাশনাল লোনটা থাকবে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোনটা দিতে হবে তাদেরকে। অথচ অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন বা ইন্টারন্যাশনাল ড্রয়িংস এইগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে না যদি নিট লস থাকে। শুধুমাত্র আসবে এই রিজার্ভ, রিজার্ভ তো হবেই না কারণ লস হচ্ছে, শরীর প্রশ্ন নেই, শুধুমাত্র আসবে লোন আর ডিভিজিবল লস। শেষ করলাম আজকের মতো। পরের দিন আমি এই চ্যাপ্টারের অঙ্ক করব, আর যদি বলো যে 6.5 মাসটা কি করে হলো আমি দেখিয়ে দেবো। ধন্যবাদ।